কার কথা বলছিস? কে আবার? মামুর মেয়ে চিত্রা। ওরেও তো পারো এ বাড়ির বউ বানিয়ে আনতে। তানিয়া বেগম কিছু বলতে গিয়েও বলতে পারল না। তৃষ্ণাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, তুষারকে কি একবার চিত্রার কথা বলে দেখবো? দেখো গিয়ে বলে। রাজি হবে তো? সেটা আমি জানি না কি। আগে গ্রামে গিয়ে নেই ঘুরে আসি, তারপর কোমর বেঁধে নামবো, ছেলের বিয়ে দিয়েই ছাড়বো। কবে যাচ্ছি আমরা? চিত্রার এক্সাম শেষ হোক তারপর। সবাই একসাথে যাবে নাকি? হ্যাঁ, তোর বাবা তো বললো এবার সবাই একসাথে যাবে। ভাইয়া কি আমাদের সাথে যাবে? জানি না, ওরে তো এখনো বলাই হয়নি, এখনো তো দেরি আছে, বলবো নে। খাইতে দাও, পড়া আছে আমার। শুধু ছেলেরেই ডেকে ডেকে খাবার দাও, আমাকেও তো ডাকতে পারো সাথে। হিংসুটে, শুধু আমার ছেলেটাকে হিংসে করে। রাফি ভাইয়া কি করা যায় বলো তো? রাফি আর চিত্রা কোচিং এর বাইরে হাঁটছে। চিত্রার কথা শুনে রাফি মাথা উঁচু করে তাকিয়ে বলে, কি করবা? আর বললো না, রাতুল ভাই আসতেছে। রাতুল কেন আসছে? জানি না। ওই যে দেখো রাতুল আসছে। চিত্রা তাকিয়ে দেখে সত্যি রাতুল তাদের দিকে এগিয়ে আসছে। চিত্রা আশেপাশে তাকালো। রাতুল চিত্রার সামনে এসে দাঁড়িয়ে বলল, বাহ, রাফিকে ওর সাথে নিয়ে এসেছে দেখছি। কি আর করব বলুন, বোন তো একা তো বাহিরে ছাড়া যায় না, ভাই হিসেবে একটু তো করতেই হয়। রাতুল স্মিত হাসলো। রাফির কথাটা তার মোটেও পছন্দ হয়নি। একটু সাইডে আসবে, কথা বলতাম। চিত্রা রাফির পানে তাকালো। রাফি ইশারায় যেতে বলল। চিত্রা রাতুলের পেছনে পেছনে গেল কিছুটা সামনে। চিত্রা, বলছিলাম কি, আর একটা বার কি ভেবে দেখা যায় না? কি? বিয়েটা নিয়ে, না মানে মা আজ মেয়ে দেখতে যাবে। দেখেন রাতুল ভাই, আপনার মা যাকে দেখতে যাচ্ছে তাকে বিয়ে করুন, আপনি সুখী হবেন। আমার জবাব আগে যা ছিল এখনই তাই থাকবে। এটাই শেষ কথা। হ্যাঁ। আচ্ছা তাহলে ভালো থেকো। রাতুল চলে যায়। রাফি এগিয়ে এসে বলে। কি বললো? চিত্রা রাফির দিকে তাকিয়ে বলে, কি আর বলবে, ওই বিয়ে নিয়ে কথা বললো। তুমি কি বললে? আগেও যা বলেছি তাই বললাম। রাজি হলেও তো পারতে। কখনই না, চলো বাসায়। রাফি মাথাটা নাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। চিত্রা তপ্ত শ্বাস ফেলে। রাতুল একমাত্র রিয়ার ভাই দেখেই চিত্রা রাতুলকে বিয়ে করবে না। রাতুলকে রিজেক্ট করতে কিছুটা খারাপ লাগলেও ভালো লাগা ছিল অসীম। কিছুটা রিভেঞ্জ নেওয়াই যায় সবার অগোচরে। শোনো, আজ দুপুরে বাসায় গেস্ট আসবে, ভালো মন্দ রান্না করো। রিয়া রিমিকে জামা পরিয়ে দিচ্ছিল। রায়ানের কথা শুনে ভ্রু কুঁচকে বলল। কি আসবে বাসায়? রায়ান বিছানায় বসতে বসতে বলে, ওই তো সাভারে যে জমির জন্য ফ্যাক্টরির কাজ বন্ধ ছিল, ওই জমির মালিক। ও, আজ তো ফুপিদেরও আসার কথা, ফুপি এসেছে সেজন্য চাচা ওদেরও ইনভাইট করেছে। রায়ান অবাক হয়ে বলে, ফুপা এসেছে সিলেট থেকে। হ্যাঁ, কাল এসেছে। ও আচ্ছা, রিমিকে দিয়ে যাও। দুপুর হলো বলে তাড়াতাড়ি চাচিকে নিয়ে রান্না বান্না সেরে ফেলো। রিয়া হুঁ জানিয়ে রিমিকে রায়ানের কোলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বসার রুমে এসে চয়নিকা বেগমকে দেখে বলে, চাচি, কি কি রান্না করতে হবে বলে দিন, রান্না বসিয়ে দিই, বেলা হচ্ছে তো। চয়নিকা বেগম চিত্রার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। রিয়ার কথা শুনে বলে, তুমি রান্নাঘরে যাও, আমি সব কেটে কুটে ধুয়ে রেখেছি। তুমি গরুর মাংসটা বসিয়ে দাও, আমি আসছি। রিয়া চয়নিকা বেগমের কথা শুনে রান্নাঘরে চলে যায়। চুলার সাইডে এক এক করে সব কেটে ধুয়ে রাখা আছে। রিয়া চুলাতে কড়াই বসিয়ে গরুর মাংসটা বসিয়ে দেয়। চয়নিকা বেগম চিত্রার চুলগুলো হাত খোপা করে বলে, যাও এখন গোসলটা করে ফেলো, একটু পর তোমার ফুপা ফুপি চলে আসবে। চিত্রা বসা থেকে উঠে দাঁড়ায়। ফোনটা সোফায় থেকে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে আলমারি খুলে ব্ল্যাক কালারের একটা 3 পিস নিয়ে গোসলখানায় চলে যায়। গোসল করে টাওয়াল নিয়ে চুল ভালো করে মুছে হাত পায়ে ময়শ্চারাইজার লাগিয়ে দেয়। বিছানায় শুয়ে ফোনটা নিয়ে স্ক্রল করতে থাকে। এর মধ্যে হঠাৎ দরজায় টোকা পড়তেই সেদিকে তাকায় চিত্রা। রায়ান এসেছে রিমিকে কোলে নিয়ে। চিত্রা শোয়া থেকে উঠে বসে রায়ানের দিকে তাকিয়ে বলে,
কিছু বলবে? রায়ান দরজার বাহিরে থেকেই বলে। হ্যাঁ, আসলে একটু রিমিকে নিতে পারবা? আমার একটু বাইরে যেতে হবে। চিত্রা বিছানা থেকে নেমে রায়ানের কোল থেকে রিমিকে নেয়। রায়ান এক সেকেন্ডও দেরি না করে চলে যায়। চিত্রা রিমিকে খাটে বসায়, নিচে ফ্লোরে বসে 2 হাত গালে দিয়ে বলে। রিমি বুড়ি, তুমি এত কিউট কেন? রিমি চিত্রার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। চিত্রা রিমির গালে চুমু দিয়ে বলে, ফাক্কা বুড়ি একটা, একটু নিজেকে নিয়ে প্রশংসা করলে এসে কুটি কুটি হয়ে যায়। রিমিকে কোলে নিয়ে ব্যালকনিতে চলে আসলো চিত্রা। ব্যালকনি থেকে বাড়ির সামনেরটা সব দেখা যায়। রিমিকে কোলে রেখে কয়েকটা সেলফি তুলে নিল দুজন। ছবিগুলোর মধ্যে থাকা দুটো সুন্দর ছবি ফেসবুকে ডেতে দিল। তুষার রুমে বসে ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ ফেসবুকের রিফ্রেশ করে উপরে আসতেই চিত্রার ফেসবুক স্ট্যাটাসের দিকে চোখ গেল। স্ট্যাটাসের ভেতর ঢুকলো চিত্রা আর রিমির ছবি। তুষারের হাসি পেল পিক দেখে। চিত্রা রিমির দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আর একটা গালে চেপে চুমু দিচ্ছে। তুষার নিজের এক্সপ্রেশন প্রকাশ করলো চিত্রার স্ট্যাটাসটির 3টে হাহার রিয়েক্ট দিয়ে। সচরাচর প্রত্যেক মেয়েই ফেসবুক স্টাডিতে কোনো কিছু পোস্ট করলে মিনিটে মিনিটে চেক করে কয়েকজন দেখেছে আর কি কি রিয়েক্ট দিয়েছে। চিত্রাও একটু পর স্টোরি করতে গিয়ে দেখে লাভ, কেয়ার, হাহা এই 3টে রিয়াক্ট ছবির উপর ভাসছে। ফিউজের মধ্যে ক্লিক করে দেখে সর্বপ্রথম তুষারের আইডির নাম জলজল করছে আর পাশে নামের পাশে 3টে হাহা রিয়েক্ট। হাহা দেওয়ার মানে বুঝলো না চিত্রা। বাজে লেগেছে নাকি চিত্রাকে? চিত্রা ভেবে নিল হয়তো বাজেই লাগছে, তাই স্টোরিটা ডিলিট করে দিল। ফোনটা চার্জে লাগিয়ে নিচে চলে আসলো রিমিকে নিয়ে। তৃষ্ণা আজ পার্পেল কালারের কুর্তি পরেছে, মুখে হালকা মেকআপ, চুলগুলো খোলা। কিউটনেসটা খানিক বেড়ে গেছে। আয়নায় তাকিয়ে একবার দেখে নিল সাজে কোনো ত্রুটি আছে নাকি। না, নেই। ওড়নাটা গলায় ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ষোড়শী মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন প্রতিটা মুহূর্তে নিজেকে খুব এক্সপ্রেসিভ, আকর্ষণীয় করে তুলতে চায়, যাতে ওর পাশে থাকা মানুষটার অ্যাটেনশন কেবল তার দিকেই থাকে। তৃষ্ণারও নিজেকে পদে পদে তেমন আকর্ষণীয় করে তুলছে। তানিয়া বেগম আর তার স্বামী তামিম খান বসে আছে। তৃষ্ণা গিয়ে তাদের মাঝখানে বসে পড়ে। তামিম খানের দিকে তাকিয়ে বলে, দেখো তো আব্বু, কেমন লাগছে তোমার আয়না ড্রেসটাই? তামিম খান মেয়ের দিকে তাকালো। মেয়ের মাথায় হাত দিয়ে বলল, মাশাল্লাহ, আমার প্রিন্সেসটাকে অসম্ভব সুন্দর লাগছে। তৃষ্ণা হাসলো, ফের মায়ের দিকে ঘুরে বলল, মা, বলো তো আমাকে কেমন লাগছে? তানিয়া বেগম সিঁড়ির দিকে তাকালো, দেখলো তুষার নামছে, পরনে ব্ল্যাক শার্ট। এই ছেলে এত ব্ল্যাক পড়তে পারে মানে সাদা ব্ল্যাক ছাড়া আর কোনো কালার মনে হয় আছে সেটা তার ডিকশনারিতে নেই। মেয়েকে রাগানোর জন্য তুষারের দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, আমার বাপজানকে অসম্ভব সুন্দর লাগছে। তুষারের মুখ চুপসে গেল, বিরস মুখে বলল, জানি ভাই, অসম্ভব সুন্দর। আমি তো ভাইয়ের প্রশংসা করতে বলি নাই, আমারটা করতে বলেছি। তানিয়া বেগম মেয়ের দিকে তাকালো। ও, তুই আমায় বলছিলি তোর প্রশংসা করতে, আমি ভাবছি তোর আব্বুকে বলছি। না, খারাপ লাগছে না দেখতে, তোকে মোটামুটি ভালোই লাগছে। তৃষ্ণা বাবার পানে চাইলো। তামিম খান মেয়েকে চোখের ইশারায় বলল, মোটামুটি না, অনেক সুন্দর লাগছে। তুষার এসে মা বাবা বোনের সামনে দাঁড়াতেই তানিয়া বেগম বলে ওঠেন, তোর কি ব্ল্যাক কালারের শার্ট ছাড়া আর কোনো শার্ট নেই? তুষার শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, থাকবে না কেন, আছে তো হোয়াইট কালারের। সেটা আমিও জানি, সাদা কালো ছাড়া কি আর নেই? উফ, তুমি আবার আমার শার্ট নিয়ে পড়লে কেন? দেরি হচ্ছে, চলো। তুষার চলে গেল।
তানিয়া বেগম স্বামীর পানে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে সেও বেরিয়ে গেল। তানিম খান মেয়েকে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেল। রায়ান বাড়ি থেকে কিছুটা সামনে দাঁড়িয়ে আছে। অধরা আর তার ফ্যামিলি আসছে। বাসা চিনে না, তাই এখানটায় এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ব্ল্যাক কালারের গাড়ির সামনে এসে দাঁড়াতেই রায়ান বুঝলো এটাই অধরার গাড়ি। গাড়ির কাছে এগিয়ে গেল। অধরা গাড়ির গ্লাস নামিয়ে দিল। রায়ান গাড়ির ভেতরে তাকিয়ে দেখে গাড়িতে অধরা ড্রাইভিং সিটে বসে আছে। অধরা ইশারায় রায়ানকে গাড়িতে উঠে বসতে বলল। রায়ান অধরার পাশে থাকা সিটে বসে পড়ল। আপনার মা বাবা এলেন না যে? তারা এইসব দাওয়াতে আসা খুব একটা পছন্দ করে না। রায়ানও বলে বাসাটা কোন দিকে সেটা বলে দিল। অধরা রায়ানের ডিরেকশন অনুযায়ী গাড়ি চালিয়ে বাসার সামনে আসলো। অধরা গাড়ি থেকে নামলো। দোতলার একটা ডুপ্লেক্স, আকাশি রঙের। রায়ান অধরাকে বাসার ভেতরে ঢুকতে বলল। অধরা আর রায়ান বাসার ভেতরে ঢুকলো। মেন গেট পেরিয়ে ভেতরে আসতেই দেখলো চারপাশে হরেক রকমের ফুলের গাছ। এত ফুল প্রিয় কে আপনাদের বাসার? অধরার ফুল গাছগুলোর দিকে তাকালো। রায়ান অধরার তাকানো দেখে বলল, এই ফুল গাছগুলোর অংশীদার অনেক, শুধু একজনের নাম নেওয়া যাবে না। অধরা ভ্রু কুঁচকে বলে, অংশীদার অনেক মানে? এই ফুল গাছের বাগানের মালিক হচ্ছে আমার ভাই বোনগুলো। আপনার ভাই তো রাফি, আপনার বোনও আছে নাকি? হ্যাঁ, রাফি আর আমার চাচাতো বোন চিত্রা আর ফুপির মেয়ে তৃষ্ণা, ওদের শখের বাগান এটা। ও আচ্ছা। রায়ান অধরাকে নিয়ে সদর দরজা দিয়ে বসার ঘরে ঢুকে সোফায় বসেছিল চিত্রা। হঠাৎ অচেনা একটা মেয়েকে রায়ানের সাথে দেখে কিছুটা বিস্ময় হয়। রায়া অধরাকে নিয়ে চিত্রার সামনে এনে বলে, এটা হচ্ছে আমার বোন চিত্রা। চিত্রা রিমিকে কোলে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। অধরা মুচকি হেসে বলল, হাই। চিত্রাও ভদ্রতার খাতিরে হাই বলল। রায়ান অধরাকে সোফায় বসতে বলে উপরে চলে যায়। অধরা আশেপাশে তাকিয়ে সোফায় বসলো। তুমি কিসে পড়াশোনা করো? চিত্রা দাঁড়িয়ে থেকেই বলল, জি, এবার অ্যাডমিশন দিব। অধরা চিত্রার কোলে বাচ্চা মেয়েটাকে দেখে বলল, বাচ্চাটা কার? যার সাথে আসলেন তার, মানে রায়ান ভাইয়ের মেয়ের রিমি। রাফি শুয়েছিল। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ শুনে শোয়া থেকে উঠে দরজা খুলে দেখে রায়ান। কিছু বলবা? রায়ান ভেতরে ঢুকতে ঢুকতে বলে, এখনো রুমে কি করছিস? বাইরে যা, অধরা এসেছে। রাফি বিরক্ত নিয়ে বলে, তাতে আমার কি? তোর কি মানে? মেয়েটাকে একটু সময় দে, চিত্রাও আছে ওখানে, বাবা আসছে। চিত্রা তো আছেই, তাহলে আমার চিত্রা তো তেমন চিনে না অধরাকে, তুই যা। রাফি তপ্ত শ্বাস ফেলে নিচে নেমে আসলো। অধরা সিঁড়ির দিকে তাকিয়ে দেখলো রাফি আসছে। রাফি অধরার পানে চাইলো। অধরার সেই একটাই ড্রেস আপ, সাদা শাড়ি, চুলগুলো হাত খোপা। রাফি এসে চিত্রার পাশে বসলো। রান্নাঘর থেকে রিয়া আর চয়নিকা বেগমও বেরিয়ে আসলো। খাবার টেবিলে এক এক করে সব খাবার সার্ভ করলো। রাফি অধরার সাথে কোনো কথা বলল না। রিয়া আর চয়নিকা বেগমের সাথে হালকা পাতলা পরিচয় হয়ে গেল। এরই মধ্যে সদর দরজা দিয়ে রাসেল আহমেদ আর সাহেল আহমেদ বসার রুমে ঢুকে। রাসেল আহমেদ অধরাকে দেখে একটু খুশি হয়। অধরার দিকে এগিয়ে এসে কুশল বিনিময় করে। সাহেল আহমেদ স্ত্রীর দিকে তাকিয়ে বলে, আপারা এখনো আসেনি? চয়নিকা বেগম মাথা নাড়িয়ে না জানায়। সাহেল আহমেদ আর রাসেল আহমেদ উপরে চলে যায় ফ্রেশ হতে। চিত্রা রিমিকে নিয়ে নিজের রুমে চলে যায়। ড্রয়িং রুমে রইল রাফি আর অধরা। রাফি এক ধ্যানে ফোন স্ক্রল করতে থাকে। এরই মধ্যে কয়েক জোড়া পায়ের শব্দ শুনে সামনে তাকিয়ে দেখে তার ফুপা আসছে। তার পেছনেই আছে তুষার আর তৃষ্ণা।
চোখ থমকে যায় রাফির। অধরা রাফির দৃষ্টি অনুসরণ করে। রাফির চোখ মুখে রয়েছে মুগ্ধতা। দুজন মধ্যবয়সী আর দুজন ইয়াং। তৃষ্ণা বাড়ির ভেতরে ঢুকছিল যতটা হাসি খুশি নিয়ে, এখন আর ততটা হাসি খুশি নেই মুখে। তানিয়া বেগম আর তামিম খান সোফায় বসতে বসতে বলে, বাড়ির লোকজন কই? রাফি তৃষ্ণার থেকে দৃষ্টি সরিয়ে বলে, সবাই ওপরে দাঁড়াও, এখানেই ডাকছি। কথাটা বলে রাফি সবাইকে ডাক দেয়। তৃষ্ণা গিয়ে মায়ের পাশে বসে। তুষার আলাদা একটা সোফায় বসে। তানিয়া বেগম অধরার দিকে তাকিয়ে রাফিকে বলে, মায়াটা কে রে রাফি? চিনতেছি না তো, তোর বান্ধবী নাকি? রাফি অধরার দিকে একবার তাকিয়ে বলে, না পপি, আব্বুর বান্ধবী আমার না। অধরা আর চোখে তাকালো রাফির দিকে। তুষারের দৃষ্টি এদিকে ওদিকে। চিত্রাকে কেন দেখছে না? মেয়েটা কই? রাসেল আহমেদ, সাহেল আহমেদ, চয়নিকা বেগম, রিয়া, রায়ান নিচে নেমে আসলো। রাসেল আহমেদ আর সাহেল আহমেদ বোন আর বোনের স্বামীর সাথে কুশলাদি করে। রায়ান তুষারের পাশে বললে, তুই তুষার? হেই তুষার, কেমন আছিস? তুষার নড়ে চড়ে বসে বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? আমিও আছি ভালো। তা বিয়ে করছিস কবে? এই শীতেই। সত্যি? তুষার মিথ্যে বলে না, জানো তো। তা অবশ্য ঠিকই। ফুপি মেয়ে দেখেছে? না মেয়ে, তোমার ফুপি কেন দেখবে? আমি দেখেছি। রায়ান সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলে, তুই দেখছিস মানে? পছন্দ আছে? হ্যাঁ তেমনটাই। চয়নিকা বেগম সবাইকে খাবার টেবিলে বসতে বলল। তুষার, রাফি, তৃষ্ণা এখন খাবে না বলে দিয়েছে। তাদের রেখেই বাকি সবাই খেতে বসেছে। অধরার আনিজি লাগছে। এত মানুষ। তুষার রাফির দিকে তাকিয়ে বলে, বাড়িতে আরেকজনকে দেখছি না কেন? রাফি ভ্রুকুটি করে বলে, কে? চিত্রাকে। হয়তো ওর রুমে আছে। তৃষ্ণা বসা থেকে উঠে দাঁড়ালো। রাফি তৃষ্ণার দিকে চেয়ে বলল, চিত্রার কাছে। তৃষ্ণা চলে গেল। রাফি তুষারের দিকে তাকিয়ে বলে, চলো ব্রো, আমরা রুমে যাই। তুষার আর রাফি ওপরে চলে গেল। চিত্রা রুমে বসে আছে রিমিকে নিয়ে। হঠাৎ রুমে তৃষ্ণাকে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। তৃষ্ণার দিকে এগিয়ে এসে বলে, কতক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছি। এতক্ষণ লাগে আসতে? তুই নিচে যাসনি কেন? এমনি। তোদের বাসায় নতুন ওই মেয়েটা কে রে? আমি ঠিক চিনি না, বিজনেস রিলেটেড হয়তো। ও, চিত্রা, রিমিকে খাইয়ে দিই। কথাটা বলতে বলতে রুমে ঢুকে রিয়া। চিত্রা বিছানায় বসে খেলতে থাকা রিমিকে রিয়ার কোলে দেয়। তোমরা নিচে যাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কথাটা বলে রিমিকে নিয়ে চলে যায়। চিত্রার খিদে পেয়েছে খুব। তৃষ্ণার দিকে তাকিয়ে বলে, চল খেয়ে আসি, খিদে পেয়েছে খুব। তৃষ্ণা চিত্রার দিকে তাকিয়ে বলে, তুই যা, আমি আসছি। চিত্রা কোনো কথা না ব্যয় করে রুম থেকে চলে আসে। সিঁড়ির কাছে আসতেই দেখে তুষার আর রাফি বের হচ্ছে। রাফি চিত্রার দিকে তাকিয়ে বলে, তুমি একা যে? তৃষ্ণা কোথায়? আমার রুমে ডেকে নিয়ে আসো তো। রাফি চিত্রার ঘরের দিকে তাকায়। তুষার চিত্রার দিকে মোহনীয় দৃষ্টি নিয়ে তাকায়। চিত্রা ভ্রু কুঁচকে বলে, এইভাবে তাকাবেন না একদম। তুষার ঠোঁট কামড়ে হাসে। চিত্রার পায়ের সাথে পা মিলিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, কেন? তাকানো বারণ নাকি? হ্যাঁ, আপনার জন্য বারণ। কেন? আমি কি আপনার দিকে এমন দৃষ্টি দিয়ে তাকাই না তো, তাহলে আপনি কেন তাকাবেন? তুষার বিরস গলায় বলে, এই যে তুমি আমাকে ভালোবাসো না তাই বলে কি আমাকে এটা বলবা আমি যেন তোমাকে ভালো না বাসি? ভালোবাসেন তাই বলে কি এভাবে তাকাবেন নাকি? তাকাতেই পারে, যে কোনোভাবে তোমার দিকে তাকাতে পারে। তুমিও চাইলে মুগ্ধতা দৃষ্টি নিয়ে তাকাতে পারো। তুষার কিন্তু একটু বিরক্ত হবে না। আর চোখে তাকায় চিত্রা তুষারের পানে। কিছুটা নরম কণ্ঠে বলে, আপনি কি জানেন, পুরুষের অল্প ভালোবাসায় নারী আসক্ত হয়।
আর নারীর অতিরিক্ত ভালোবাসায় পুরুষ বিরক্ত হয়। তুষার হাঁটা থামিয়ে দিল, গম্ভীর কণ্ঠে বলে ওঠে। যে পুরুষ নারীর অতিরিক্ত ভালোবাসায় বিরক্ত হয়, আর যাই হোক, সেই পুরুষ ভালোবাসা মানেই বোঝে না। আপনি বুঝি ভালোবাসায় পিএইচডি করে বসে আছেন? তুষার হেসে ফেলে। চিত্রা হাসির দিকে তাকিয়ে বলে, এত হাসেন কেন? আগে তো হুতুম পাচার মতো মুখ করে রাখতেন, আর এখন কিছু বলতে না বলতে হাসান। খেতে চলো, ক্ষুধা লেগেছে। তুষার চলে যায়। চিত্রা তুষারের পেছনে পেছনে চলে যায়। চিত্রার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তৃষা। ওদিকে তাকিয়ে ওভাবে কি দেখছো? তৃষ্ণা পাশ ফিরে তাকালো না। রাফি তৃষ্ণার দৃষ্টি অনুসরণ করে তাকালো সে দিকটায়। তৃষ্ণার চোখ মুখ জুড়ে রয়েছে মুগ্ধতার আবেশ। দৃষ্টি রায়ান, রিয়া আর রিমির দিকে রেখেই তৃষ্ণা বলল, একদিন আমি আপনি মিলে হব আমরা। মানে? তৃষ্ণার হুঁশ ফিরল। রায়ান আর রিয়া বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিমিকে খাওয়ানোর চেষ্টা করছে। দৃশ্যটা দেখছিল তৃষ্ণা। ভালো লেগেছে কখন যে ওখানে নিজেকে আর রাফিকে কল্পনা করলো বুঝতেই পারেনি। পাশ ফিরে রাফিকে দেখে বলে, মানেটা না কিছু না। আপনি এখানে কেন? মামুর বান্ধবী কই? আমি কিভাবে বলবো সেই কই? কেন? আপনিই না দেখলাম তার সাথে গল্পগুজব করছিলেন। আশ্চর্য, আমি কখন গল্পগুজব করলাম? আমি তো জাস্ট বসেছিলাম। তৃষ্ণা বিরক্তি নিয়ে তাকালো রাফির পানে। বসে কেন থাকবেন? আমাকে তো বলেছিলেন কোনো ছেলের সাথে মিশতে না। আপনারও উচিত কোনো মেয়ের সাথে মেশা এত দূর, তার আশেপাশেও না বসা। রাফি হাই তুলতে তুলতে বলে, আর ইউ জেলাস মিস তৃষ্ণা? নো, আমি জাস্ট আপনার কথাটাই আপনাকে ব্যাক করলাম। যে কথা নিজে মানতে পারেন না সে কথা অন্যকে কেন মেনে চলতে বলেন? ওকে, মেনে চলবো। খেতে চলো এখন। তৃষ্ণা রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। রাফি হাসলো। তার এখন একটা গান গাইতে ইচ্ছা করছে, আর সেটা হলো, শীতের সকাল, কুয়াশা ভেদ করে সূর্যি মামা উকি দিচ্ছে আকাশে। চিত্রা রেডি হয়ে বসে আছে সোফায়। আজ তার অ্যাডমিশন পরীক্ষা। পাশেই রাফি চিত্রার নার্ভাসনেস দেখে বলে, এত টেনশন করো না, সব তো পরেই নিয়েছো, কমন পড়বে, চান্স তো পেয়ে যাবে। শরীরে জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে বলে, যদি একবার কমন না পড়ে খুব ভয় করছে ভাইয়া। প্যারা নিও না, উঠো, সময় হচ্ছে তো পরীক্ষার। চিত্রা হাত ঘড়িটায় সময় দেখে নিল। সত্যি সময় হয়ে এসেছে। চয়নিকা বেগম মেয়ের কপালে চুমু খেল। চিত্রা চয়নিকা বেগমকে জড়িয়ে ধরল। রিয়া রিমিকে কোলে নিয়ে চিত্রার দিকে এগিয়ে এসে বলে, সাবধানে যাবি, বুঝে শুনে সব লিখবি। চিত্রা চয়নিকা বেগমকে ছেড়ে রিয়ার কোলে থেকে রিমিকে কোলে নেয়। রিমির গালে চুমু খেয়ে বলে, এই যে মাম্মাম, দোয়া করো তো তোমার এই ফুপির জন্য, সে যেন কারো মুখে ঝামা ঘষে চান্স পেয়ে যায়। রিমি চিত্রাকে নরম দু হাত দিয়ে জড়িয়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দেয়। চিত্রা নৈশব্দে হেসে রিমিকে রিয়ার কোলে দিয়ে রাফির সাথে বেরিয়ে পড়ে। রাফি গাড়িতে উঠতেই রাফির পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রাফি পকেট থেকে ফোনটা বের করে দেখে তুষার ফোন দিয়েছে। রাফি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তুষার বলে ওঠে, বের হয়ে গিয়েছিস তোরা? রাফি সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, হ্যাঁ, গাড়িতে উঠলাম কেবল। তোর পাশে চিত্রা আছে? রাফি গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, হ্যাঁ আছে। ও আচ্ছা, আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি, দেখে শুনে আই। রাফি তুষারের কথা শুনে ভ্রু কুঁচকে বলে, কি, তুমি ঢাবির সামনে দাঁড়িয়ে আছো ব্রো? তুষার বিরক্ত হলো রাফির কথায়। সে তো বললই সে দাঁড়িয়ে আছে, তারপরও কেন জিজ্ঞাসা করছে। তুষার আর কিছু বলল না, ফোনটা কেটে দিল। তৃষ্ণা ভাইয়ের বিরক্ত মাখা মুখ দেখে বলে, কিছু হয়েছে নাকি ভাইয়া? তুষার তৃষ্ণার দিকে এক পলক তাকিয়ে বলে, না, কিছু হয়নি। কিছু খাবি? না, খাবো না। চিত্রার আসতে কতক্ষণ লাগবে? মিনিট 20 লাগতে পারে আর কি। চিত্রা রাফির দিকে তাকিয়ে বলে, কে ফোন দিয়েছিল? তুষার ব্রো। চিত্রা জানে ওটা তুষারের ফোন, তবুও না জানার ভান করে জিজ্ঞাসা করছে। তা কি বললো? জাবির সামনে দাঁড়িয়ে আছে।
অফিস নেই ওনার? সেটা তো জানি না। চিত্রা চুপ রইল। গতকাল রাতে ফোন দিয়েছিল তুষার। বেশ খানিকটা সময় নিয়ে দুজনের মধ্যে কথোপকথন হয়েছে। তুষার মেন্টালি সাপোর্ট দিয়েছে, বারবার বলে দিয়েছে রাত জেগে না পড়তে, বেশি পড়তেও মানা করেছে। চিত্রার বিশ্বাস করতে কষ্ট হয় এই সেই গম্ভীর মুখ তুষার, যে কিনা আগে বেশি মানুষের সাথে কথা বলতো না, কথা বললেও মেপে মেপে হা হু বলে সরে যেত। সেই ছেলে টানা 3 দিন ওর কাছে ফোন দিয়ে তার খোঁজ খবর নিয়েছে। চিত্রা তপ্ত শ্বাস ফেলল। পাশ ফিরে তাকাতেই দেখল জাবির সামনে চলে এসেছে। রাফি ইশারায় চিত্রাকে গাড়ি থেকে নামতে বলল। চিত্রা গাড়ি থেকে নামতেই রাফি গাড়িটা সাইডে পার্ক করে। জাবির সামনে থাকা ওভারব্রিজের দিকে চোখ যেতেই চিত্রাকে দেখে তুষার আর তৃষ্ণা তার দিকে এগিয়ে আসছে। কি রে, প্রিপারেশন কেমন? তৃষ্ণার কথা শুনে চিত্রা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, মোটামুটি। এরই মধ্যে রাফি এসে চিত্রার পাশে দাঁড়ায়। তৃষ্ণা দেখেও না দেখার ভান করে। তুষার চিত্রার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চলো ভিতরে যাওয়া যাক। রাফি আর তৃষ্ণা আগে আগে হাঁটছে আর পেছনে পেছনে তুষার চিত্রা। চিত্রা হাঁটতে হাঁটতে বলে, শুধু শুধু অত দূর থেকে কেন আসলেন? তুষার সামনের দিকে তাকিয়ে বলে, কেন এসেছি জানো না, নাকি না জানার ভান ধরে আছো? এই মেয়ে, এত অ্যাটিটিউড কেন তোমার? তৃষ্ণা শুনেও না শোনার ভান ধরল। রাফি আশেপাশে তাকিয়ে তৃষ্ণার হাত নিজের হাতের মুঠোয় নেয়। তৃষ্ণা ছাড়াতে নিলে রাফি রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে, হাত ছাড়ানোর চেষ্টা করলে ঠাটিয়ে গাল লাল করে দিব। তৃষ্ণা চুপচাপ হাঁটতে লাগলো। রাফি তৃষ্ণার নীরবতা দেখে ফের বলে উঠল। সরি তৃষ্ণা। তৃষ্ণা ঘাড় ঘুরিয়ে রাফির দিকে তাকালো, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, সরি ফর হোয়াই? রাফির দাঁতে দাঁত চেপে বলে, সরি কিসের জন্য বলেছি জানো না? তৃষ্ণা সরাসরির জবাব, না, জানি না। অধরা সত্যি আব্বুর বান্ধবী। আমি তাকে আন্টি বলে ডাকবো, ট্রাস্ট মি। তৃষ্ণার হাসি পেল কিন্তু প্রকাশ করলো না, গা ছাড়া ভাব নিয়ে বলল, আশ্চর্য, এত সুন্দর রমণীকে আন্টি কেন ডাকবেন? সে তো আপনার। রাফি তৃষ্ণাকে আর বলার সুযোগ না দিয়েই বলে, সে তো আমার আন্টি। তাকে এখন থেকে আন্টি ডাকবেন তো? রাফি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, সে আন্টি ডাকবে। সেদিন চিত্রাদের বাড়িতে রাফি তৃষ্ণাকে জেলাস ফিল করানোর জন্য এমন নাটক করলো যে বেচারা নিজেই ফেঁসে গিয়েছিল। সেদিন খাওয়ার শেষে যখন চিত্রা আর তৃষ্ণা সোফায় বসেছিল, রাফি গিয়ে ঠিক অধরার থেকে কিছুটা দূরত্ব নিয়ে বসেছিল। তৃষ্ণা আর চোখে দেখেছিল। অধরা ফোনে সময় দেখে রাফির দিকে তাকিয়ে বলেছিল, মিস্টার রাফি, এখন আমায় যেতে হবে। রাফি আর চোখে একবার তৃষ্ণার পানে তাকিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলে, চলুন তাহলে এগিয়ে দিয়ে আসি। না, তার দরকার হবে না, আমি যেতে পারবো। রাফি বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আরে সেটা বললে হয় নাকি? আপনি আমাদের গেস্ট, আপনাকে এগিয়ে দিয়ে আসতেই পারি, চলুন। অধরা গম্ভীর মুখে নিজের হ্যান্ডব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। রাফিও অধরার পেছনে যেতে নিলে তৃষ্ণা পেছন থেকে রাফিকে শুনিয়ে বলে, আজকাল মানুষ যে মানবতা দেখাতে যায়। রাফি শুনল তবুও না শোনার ভান ধরে চলে গেল। তৃষ্ণা রেগে উঠল, চিত্রার দিকে তাকিয়ে বলল, দেখলি, মেয়েটা না করলো, তবুও রাফি ভাই চলে গেল। চিত্রা সোফায় মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, মনে হয় ভাইয়ের পছন্দ হয়েছে ওই আপুটাকে। ব্যাস এই একটা কথাই ছিল তৃষ্ণার মনে বিষ ঢুকানোর জন্য যথেষ্ট। তৃষ্ণা পারছিল না সেখানেই চোখের জলগুলো ছেড়ে দিতে। রাফি অধরাকে তাদের মেন গেট অবধি ছেড়েই বাসায় ব্যাক করে। তৎক্ষণাৎ তৃষ্ণা নিজের মায়ের কাছে চলে যায়। রাফি ভেবেছিল তৃষ্ণা হয়তো জেলাস হবে আর তাকে এসে বলবে কেন সে গেল, কিন্তু তার কিছুটি হলো না। উল্টো তৃষ্ণা সেদিন সন্ধ্যায় তার বাবা মায়ের সাথে বাসায় চলে যায়। তুষার দুপুরে খেয়েই চলে গিয়েছিল।
এরপর তৃষ্ণা একবারের জন্য ফোন দেয়নি রাফিকে। রাফি দিয়েছিল, কিন্তু তৃষ্ণা প্রথমে রিসিভ না করলেও পরে করেছিল। রাফিকে কিছু বলার সুযোগ না দিয়েই তৃষ্ণা বলেছিল, মামুর বান্ধবীকে গিয়ে ফোন দেন, আমাকে দিবেন না। এই ছিল শেষ কথা। সময়ের অভাবে যেতেও পারেনি তৃষ্ণাদের বাসায় রাফি। হ্যালো মিস্টার রাফি। রাফি আর তৃষ্ণা হাঁটছিল, হঠাৎ কারো কণ্ঠ শুনে পাশে তাকিয়ে দেখে অধরা নামের সেই মেয়ে। রাফি এক ঢোক গিলে পাশে তৃষ্ণার দিকে তাকায়। তৃষ্ণা একবার রাফি তো আর একবার অধরার দিকে তাকায়। রাফি ভদ্রতার খাতিরে বলে, হ্যালো, আপনি এখানে যে? অধরা চোখের সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে, আমার কাজিন এসেছে এক্সাম দিতে, তাই এসেছে। তা আপনার এক বোনকে দেখছি সাথে আরেক বোন, যার এক্সাম সে কই? রাফি পেছনের দিকে হাত দিয়ে ইশারা করে বলে, ওই যে পেছনে 2 ভাই বোন আসছে। আর আমার সাথে যেটা আছে, এইটা আমার বোন না, এইটা আমার ফ্রেন্ডের ছেলের বউ। অধরা ভ্রু কুঁচকে তাকালো রাফির দিকে। রাফির পাশে থাকা মেয়েটা তার কোনো ফ্রেন্ডের ছেলের বউ। আমার ফ্রেন্ডের ছেলের বউ মানে? রাফি মুস্কি হেসে মাথার চুলগুলোকে পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, ও আপনি বুঝবেন না, আসি, ভালো থাকবেন। কথাটা বলে রাফি তৃষ্ণাকে নিয়ে চলে আসে। তৃষ্ণা সন্দিহান দৃষ্টি নিয়ে বলে, আপনি তাকে বুঝিয়ে বললেন না কেন? কি বুঝিয়ে বলবো? এই যে ফ্রেন্ডের ছেলের বউ, কিভাবে সেটা? তার মাথায় গবল না থেকে বুদ্ধি থাকলে বুঝে নিবে, আমার তাকে বোঝাতে হবে না। তৃষ্ণা আর কথা বাড়ালো না। অতিরিক্ত রাগ অভিমান দেখানো মানে সম্পর্কে ফাটল ধরানো, যা তৃষ্ণা চায় না। হালকা করে দেখাবে সে। এক্সাম কেমন হলো? হল থেকে বাইরে আসতেই প্রশ্নটি ছুড়ে দেয় তুষার। চিত্রা ঘাসের উপরে বসে বলে, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। পানি খাবে? চিত্রা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তুষার স্টল থেকে পানির বোতল এনে চিত্রার হাতে দেয়। চিত্রা ঢক ঢক করে পানিটুকু খায়। আশেপাশে তাকিয়ে বলে, তৃষ্ণার ভাইয়া কোথায়? রাফি তৃষ্ণাকে বাসায় পৌঁছে দিতে গিয়েছে। কেন? মা ফোন করে বলল তৃষ্ণাকে যেন পাঠিয়ে দেওয়া হয়, তাই রাফিকে বললাম পৌঁছে দিতে। ও, চলুন তাহলে আমাকে বাসায় পৌঁছে দিন। খুব কি টায়ার্ড লাগছে? হ্যাঁ, প্রচুর। এখানে একটা বিছানা থাকলে ট্রাস্ট মি, এখানে আমি শুয়ে পড়তাম। আচ্ছা চলো তাহলে বাসায় পৌঁছে দিই। চিত্রা বসা থেকে উঠে দাঁড়ায়। তুষার চিত্রার হাত ধরে গাড়ির দিকে যায়। গাড়িতে চিত্রাকে বসিয়ে নিজেও বসে পড়ে। তুষার গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, চিত্রা আসলে একটা কথা বলতে চাই। চিত্রা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, বলুন। আর কত ওয়েট করাবে? শীতের মধ্যে বিয়েটা করতে যাচ্ছি। চিত্রা চোখ মেলে তাকায়, সোজা হয়ে বসে বলে, মানে? মানে হচ্ছে এই যে আমি চাইছি এই শীতেই তোমাকে আমার বউ করে নিতে। এই শীতেই কেন? সিঙ্গেল ছেলেদের শীতে বউ ছাড়া থাকতে কষ্ট হয়, তুমি কি জানো না? চিত্রা আর চোখে তাকালো তুষারের পানে। তুষার মুখটাকে বাচ্চাদের মতো করে ইনোসেন্ট ফেস বানিয়ে রেখেছে। আপনি দিনকে দিন লাগামহীন হয়ে যাচ্ছেন। কোথায় কি বলতে হয় জানেন না? আরে আমি কি লাগামহীন কোনো কথাবার্তা বলেছি নাকি? শীতের মধ্যে বউ ছাড়া থাকতে কষ্ট হয় মানে কি? মানেটা তো তুমিও বোঝো, তবুও আমার মুখ থেকে শুনতে চাইছো। চুপচাপ গাড়ি চালান। গাড়ি তো চালাচ্ছি। এবার গ্রাম থেকে ফিরে ট্রাস্ট মি, মামুর কাছে আমি তোমাকে চেয়ে বসবো। আমি জানি মামু আমাকে কখনো ফেরাবে না। সব জানতো আপনি? না, তবে কনফিডেন্স আছে নিজেকে নিয়ে। ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয়। তুষার কিছু বলল না, মুস্কি হেসে গাড়ি চালাতে লাগলো। মিনিট কয়েকের মধ্যে বাড়ির সামনে এসে গাড়ি থামায় তুষার। চিত্রা গাড়ি থেকে নামার আগে বলে, যাবেন না ভেতরে? তুষার চিত্রার দিকে তাকিয়ে বলে, না। মেয়েরা দ্বিতীয়বার যখন কাউকে ভালোবাসার চেষ্টা করে তখন অপর পাশের মানুষটাকে ভালো করে যাচাই বাছাই করে তারপর ভালোবাসে, যেন প্রথমবারের মতো ভুল আবার না করে বসে। তা আমাকে যাচাই বাছাই করে কি দেখলে? চিত্রা গাড়ি থেকে নামতে নামতে বলে, জীবনসঙ্গী হিসেবে মন্দ নন,
ভেবে বলছো তো? চিত্রা না ভেবে কিছু বলে না। তার মানে আপত্তি নেই আর? হয়তো। হয়তো কেন? ডাউট আছে এখনো? না। তাহলে? কিছু না, সাবধানে বাসায় যাবেন। আল্লাহ হাফিজ, কাল দেখা হচ্ছে। চিত্রা বাড়ির ভেতরে যায়। তুষার চিত্রার যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা ভেবে গাড়ি ঘুরিয়ে চলে যায়। তুষার ভাইয়া যাবে না গ্রামে? তাকে না দেখছি না। চিত্রার করা প্রশ্নে তৃষ্ণা তপ্ত শ্বাস ফেলে, সোফায় মাথা এলিয়ে দিয়ে বলে, সে আসলে তো তাকে দেখবি। ভাইয়া যাবে না আজ, কাল বা পরশু যাবে। অফিসে কিসের যেন প্রবলেম হয়েছে। ও আচ্ছা, চল গাড়িতে গিয়ে বসি। চিত্রা তৃষ্ণা সোফা থেকে উঠতেই রিয়া সিঁড়ি বেয়ে নিচে নামে। তৃষ্ণা চিত্রার সামনে দাঁড়িয়ে বলে, ননদিরা রিমিকে একটু ধরো তো। চিত্রা রিমিকে কোলে নেয়। রিয়ার দিকে তাকিয়ে বলে, এখনো রেডি হসনি যে? বাচ্চা রেডি করালাম, বাচ্চার বাবাকে রেডি করালাম, নিজে রেডি হবার জন্য সময় হলো না। রিমিকে একটু রাখ, আমি চটপট রেডি হয়ে আসছি। চিত্রা তৃষ্ণা রিমি নিয়ে বাইরে চলে আসে। আকাশে আর সূর্যি মামার দেখা নেই। চারিপাশে বইছে ঠান্ডা শীতল বাতাস। তৃষ্ণার শরীরে শীতের বস্ত্র নেই। এই শীতল ঠান্ডা বাতাস তৃষ্ণার শরীরে বিচ্ছে, সেই সাথে বারংবার কেঁপে কেঁপে উঠছে। চিত্রা তৃষ্ণার দিকে তাকিয়ে বলে, শীতের পোশাক কেন পরিসনি? যা ফুপিস থেকে জ্যাকেট বা চাদর নিয়ে। তৃষ্ণা বাড়ির সামনে থাকা গাড়িগুলোর দিকে তাকায়, যেই গাড়িগুলো নিয়ে তারা গ্রামে যাবে। গাড়ির সামনেই তৃষ্ণার বাবা, মামারা আর রায়ান, রাফি দাঁড়িয়ে আছে। তৃষ্ণা রাফির দিকে নজর দিল। ছেলেটার শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, পুরো শরীর শীতের পোশাক মানে জ্যাকেট, মাফলার, হাত মোজা দিয়ে নিজেকে পুরো প্যাকেট করে নিয়েছে। তৃষ্ণা বুঝে উঠতে পারছে না এই ছেলের এত শীত লাগে কিভাবে, যেখানে তৃষ্ণা নিজেই শুধু একটা কুর্তি পরে আছে। তামিম, তুষার আসলো না কেন? রাসেল আহমেদের কথায় তামিম খান বলে ওঠেন, আসলে ভাইজান, অফিসে একটু সমস্যা হয়েছে। তুষার সেখানে আছে, সমস্যাটা সলভ করে তারপর আসবে। রাসেল আহমেদ রাফির দিকে তাকিয়ে আফসোসের সুরে বলে, আমাদের রাফিটাও যদি একটু তুষারের মতো হতো তাহলে আমার আর এই ব্যবসা নিয়ে চিন্তা পোহাতে হতো না। তামিম খান মুস্কি হাসলেন। রায়ানকে উদ্দেশ্য করে বলে, সমস্যা কি ভাইজান? রায়ান তো আছে। ফ্যামিলির সবাই যদি পারিবারিক ব্যবসার হাল ধরে, তাহলে বাইরের সরকার যে এত কর্মসংস্থান করেছে সেগুলো কাদের জন্য? রাফি তার ফুপার আশকারা পেয়ে বলে ওঠে, সেটা কে বোঝাবে এদের ফুপা? আপনিই বলেন। এসব বিজনেস টিজনেস আমার কোনো ইন্টারেস্ট নেই। এসব বুঝিও না, আমার দ্বারা হবেও না। এর থেকে আমি যেমন আছি তেমনভাবেই থাকতে চাই। তামিম খান রাফির কাঁধে হাত দিয়ে বলে, শোনো ছেলের কথা। ছেলে কি বলে? বিয়ের তো বয়স হয়েছে, কয়েকদিন পর বিয়ে করবে। তখন বউকে খাওয়াবে কি? বেকার ছেলের কাছে মেয়ে তো কেউ দিতে চাইবে না। রাফি উদাস হয়ে বলে, কেন ফুপা, আমাদের তো আর্থিক অবস্থা সচ্ছল, তাহলে অসুবিধা কোথায় মেয়ে দিতে? এসব টাকা পয়সা বাড়ি গাড়ি এসব তো তোমার বাবা চাচা ভাইয়ের করা। তারা পরিশ্রম ব্যয় করে এসব করেছে। তোমার চেষ্টাই হয়নি, তোমার ইনকাম সোর্স নেই। তার মানে এখন কোনো বাবাই তার মেয়েকে আমার হাতে তুলে দিবে না? 80% দিবে না। যদি আমার মতো তাদের মেন্টালিটি থাকতে হবে। তার মানে আপনার মেয়েকে পেতে হলে জব করা লাগবে তার? অবশ্যই। হ্যাঁ রে চিত্রা, তোর মা, চাচি আর ফুপি কোথায়? সাহেল আহমেদ মেয়েকে দেখতে পেয়ে দূর থেকে কথাটা জিজ্ঞাসা করে। চিত্রা সদর দরজার দিকে তাকিয়ে দেখে তার মা, চাচি, ফুপি আর রিয়া চলে এসেছে। ওই যে আব্বু, তারা চলে আসছে। চয়নিকা বেগম বাড়ির সদর দরজায় তালা মেরে চাবিটা বাড়ির দারোয়ানকে দেয়। রিক্তা বেগমের হাতে থাকা ব্যাগটা মাটিতে রেখে রাফিকে হাঁক ছেড়ে ডাক দিয়ে বলে, রাফি রে, ব্যাগটা নিয়ে যা তো মা। রাফি মায়ের ডাক শুনে মায়ের কাছে এসে ব্যাগটা গাড়িতে তুলে। মোট দুটো গাড়ি। প্রথম গাড়িটা
চয়নিকা বেগম, তানিয়া বেগম, রিক্তা বেগম, রাসেল আহমেদ, সাহেল আহমেদ, তামিম খান উঠে বসে আর ড্রাইভিং সিটে বসে রায়ান। সেকেন্ড গাড়িতে তৃষ্ণা, চিত্রা, রিয়া, রিমি আর রাফি বসে। ড্রাইভিং সিটে বসেছে রাফি। প্রথম গাড়ির থেকে এই গাড়িটায় আরেক ছোট। রাফির পাশে বসেছে তৃষ্ণা, পেছনে চিত্রা আর রিয়া বসেছে। তৃষ্ণা রাফির পানে তাকায়। আসার পর থেকে লোকটার মুখ এখনো দেখা হয়ে ওঠেনি। বিরক্ত নিয়ে তৃষ্ণা ফিসফিসি করে বলে, ভাইয়া মাফলারটা তো খুলুন। রাফি গাড়ি স্টার্ট দিতে দিতে ভ্রু কুঁচকে বলে, আশ্চর্য, আমি মাফলার কেন খুলতে যাব? দেখছো না কি শীত আর ঠান্ডা বাতাস, আমার নাক মুখ ঠান্ডা বরফের মতো জমে যাবে। তৃষ্ণা নিজের দিকে তাকিয়ে বলে, আমার দিকে তাকিয়ে দেখুন তো একটু। না, তোমার দিকে এখন তাকানো যাবে না, গাড়ি চালাচ্ছি, পরে না হয় তাকিয়ে থাকবো। তৃষ্ণা বিরক্ত হলো, কথা শেষ করতে না দিয়ে কথা বলে, উফ, আমি কি ওটা বলেছি? বলছি যে এই যে দেখুন, আমার শরীরে শীতের পোশাক নেই, বাতাসে তো আমার নাক মুখ ঠান্ডা বরফের মতো জমে যাচ্ছে না। তুমি আর ব্রো হচ্ছ এলিয়েন, ভুল করে আমাদের বাংলাদেশে এসে আছড়ে পড়েছো। এই তোমরা কি নিয়ে কথা বলছো দুজনে? পেছন থেকে রিয়া ওদের মধ্যে কথোপকথন দেখে কথাটা জিজ্ঞাসা করে। কি বলছে পেছন অবধি আসছে না কথাগুলো। রাফি লুকিং গ্লাসে রিয়াকে একবার দেখে বলে, তেমন কিছু না ভাবি, আসলে অনেক দিন পর গ্রামে যাচ্ছি তো, আমরা দুই ভাই বোন একটু সুখ দুঃখের আলাপ করছিলাম। তৃষ্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাফির পানে, দাঁতে দাঁত চেপে বলে, আমরা ভাই বোন? অবশ্যই আমরা ভাই বোন, তুমি নিজেই আমাকে ভাইয়া ভাইয়া বলে ডেকে বেড়াও। আশ্চর্য, ভাইয়াদের কি বলেই কি ভাইয়া লাগেন নাকি? তাহলে কি লাগে? জানেন না কি লাগেন? না জানি না, জানিয়ে দাও তাহলে, জেনে যাব। আপনি আমার। রাফি মুস্কি হেসে বলে, আমি তোমার। উফ, বলতে দেন। হ্যাঁ বলো। আপনি আমার। এই তৃষ্ণা, তোর ফোনটা দে তো। মুহূর্তেই তৃষ্ণার মুখটা চুপসে গেল। মনে হলো নিজের ফোনটাকে আছাড় মেরে ভেঙে ফেলতে। রাগটাকে সংবরণ করে ফোনটা চিত্রার হাতে দেয়। রাফির খুব হাসি পেল, মুখটাকে জানালার দিকে ঘুরিয়ে হাসলো। তবে এ হাসিতে তৃপ্তি পেল না, কারণ হো হো করে হাসতে পারল না সে। চিত্রা তৃষ্ণার ফোনটা নিয়ে হটস্পট অন করে। তার ফোনের ডাটা নেই। এই রকম নির্দারুণ জার্নিতে ফোনের ডাটা না থাকলে কি চলে? চিত্রা নিজের ফোন টিপতেই রিমি রিয়ার কোল থেকে তার কোলে চলে আসলো। চিত্রার ফোনের দিকে তাকিয়ে বলে, চিত্রা মুস্কি হেসে রিমির গালে চুমু খেয়ে বলে, আমার মাম্মামটা কি কার্টুন দেখবে? রিমি উপর নিচ মাথা নাড়ালো। চিত্রা ইউটিউবে ঢুকে মোটু পাতলু বের করে দেয়। রিমি ফোনটা নিয়ে নিজের মতো করে কার্টুন দেখতে থাকে। রিয়া জানালা দিয়ে চারপাশের দৃশ্য দেখছে। এই প্রথমবার সে গ্রামে যাচ্ছে। বিয়ের পরপরই চিত্রা রাফি বিদেশে চলে যাওয়ায় আর স্বামীর ব্যস্ততার জন্য আসা হয়নি। এমনি দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি এসেছিলেন। রিয়া শুনেছে রায়ানদের গ্রামে নাকি অনেক রিলেটিভ, যাকে বলে যৌথ পরিবার। ব্যবসার সূত্রে শুধু তারা এই কয়েকজনই ঢাকায় থাকে, তাছাড়া আর সবাই গ্রামে থাকে। গ্রামে বিঘা বিঘা জমি চাষাবাদ করে, কারো গরু মুরগির ফার্ম আছে। এই করে চলে তারা। চিত্রা রিয়াকে বাহিরে তাকিয়ে থাকতে দেখে বলে, এখনই এভাবে তাকিয়ে আছিস, গ্রামের ভেতর যখন যাবি তখন কিভাবে কিভাবে তাকাবি, জাস্ট সেটাই ভাবছি। রিয়া স্মিত হেসে বলে, আমি কখনো গ্রামে যাইনি, আমার নানা দাদির বাড়ি সব আমাদের বাড়ির আশেপাশেই। এই যে আজ যাচ্ছিস দেখবি আর শহর যেতে ইচ্ছে করবে না। দাদুর বাড়ি মানে অজানা এক ভালো লাগা। এই বেটা প্লে বয়, ভিডিও কল দিচ্ছি, দৌড়ছিস না কেন? রাফি পানি খাচ্ছিল, হঠাৎ মেসেজের টং বেজে উঠে ফোন বের করে দেখে সিয়ামের মেসেজ। সিয়াম সম্পর্কে রাফির বাবার দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের ছেলে।
মেসেজটা দেখে রাফি কল দেয় সিয়ামকে। রাগী কণ্ঠে বলে ওঠে, এই তুই আমাকে কোন সাহসে প্লেবয় বলিস? হ্যাঁ, তুই নিজে একটা প্লেবয় হয়ে আমাকে বলিস প্লেবয়? ওপাশ থেকে সিয়াম হো হো করে হেসে ওঠে। ভিডিও কলটা ধর, আশপাশটা দেখা। আচ্ছা, তোর সেই ফুপুর মেয়ে তোর বোনটা কি আসছে? রাফির কপালে দু ভাঁজ পড়ল। আমার ফুপি আছে, বাট তার কোনো মেয়ে আমার বোন নেই। এই মিথ্যা বলবি না একদম। আশ্চর্য, মিথ্যা কেন বলবো? সত্যি আমার ফুপির মেয়ে আমার বোন নাই। তিশাটা কে তাহলে? ওটা ভাবি লাগে আহাম্মক। বুঝলি কি করে ওটা তোর ভাবি লাগে? রাফি এক পলক তৃষ্ণার দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলে, গাধা, তোর ভাবি লাগে, আমার না। সরি ব্রো, আমার কোনো ভাই নেই, আমি একা। আমার ভাবি হওয়ার কোনো চান্সই নেই। বেটা, আমি তোর কি লাগে? নজর ভালো কর, ভাবি হিসেবে ট্রিট করবি। সিয়াম সন্দিহান দৃষ্টি নিয়ে বলে, সরি, আমি ভাবি হিসেবে ট্রিট করতে পারবো না। তাহলে আমি বাড়ি থাকাকালীন আমার বাড়ির আশেপাশেও যেন তোরে না দেখি। বললেই হলো নাকি? আমি আসবো, তিশাকে ইমপ্রেস করার চেষ্টাও করব, যদি একটু পটে যায়। রাফির মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। মাটির তলে পুঁতে রেখে দিব তোরে, রাগাস না আমায়। আচ্ছা, রাগলাম না। আর কতক্ষণ লাগবে তোদের আসতে? ঘন্টাখানেক। একটু রেস্তোরাঁয় নামছি সকলে খেতে। আচ্ছা, খা তাহলে, পেট ভরে খা। আর তিশাকে বলিস তার অপেক্ষায় তৃষ্ণার্ত হয়ে বসে আছে এই সিয়াম। কথাটা বলে ফোন কেটে দেয় সিয়াম। রাফির মুড নষ্ট হয়ে গেল। এখনই ফোন দিয়ে তৃষ্ণা তৃষ্ণা করছে, বাড়িতে গেলে না জানি কি করবে। চিত্রা পরোটা আর ডিম খাচ্ছে, মুহূর্তেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তুষারের নম্বর জলজল করছে। আশেপাশে তাকালো, মা চাচি বাবারা খাচ্ছে। অন্য সময় হলে সবার সামনেই ফোন ধরে বসতো, কিন্তু এখন কেমন যেন আনইজি লাগে। পরোটার মধ্যে ডিমটা ভরে সেটা রোলের মতো করে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। রেস্তোরাঁ থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে থমথম গলা ভেসে আসে। ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? চিত্রা পরোটাটা মুখে দিতে দিতে বলে, আমি তো খাচ্ছিলাম। হ্যাঁ, দূর থেকে আমার মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। চিত্রা ভ্রু কুঁচকালো। আশ্চর্য, আমি কখন আপনার মাথা চিবিয়ে চিবিয়ে খেলাম? আমি তো পরোটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। কত দূর তোমরা? এই তো ঘন্টাখানিক লাগবে যেতে। আপনি আসলেন না যে? তুষার হাই তুলতে তুলতে বলে, কেন, মিস করছো নাকি? না, মিস করছি না, তবে সবাই আসলেও আপনি আসলেন না, তাই আর কি। অফিসে সমস্যা হয়েছে, তাই আসা হয়নি, তবে চলে আসবো। অপেক্ষায় থাকবো। তুষার নৈশব্দে হাসলো। প্রাপ্যটা আস্তে ধীরে প্রাপ্তিতে পরিণত হচ্ছে। জলদি আসার চেষ্টা করব। অপেক্ষার প্রহর যেন দীর্ঘ না হয়, সেদিকটা খেয়াল রাখবেন। তুষার অপেক্ষা করে, অপেক্ষা করায় না ম্যাডাম, সাবধানে যাবে, রাখি। তুষার ফোন কেটে দেয়। চিত্রা ফোনটা বুকে জড়িয়ে ধরে। জীবনে যেটা পাওনি সেটা নিয়ে আফসোস না করে জীবনে যা পেতে চলছো সেটা সদরে গ্রহণ করো, দেখবে জীবন তাতেই সুন্দর। চিত্রা ফার্স্ট যাকে ভালোবেসেছিল সেটা ছিল একতরফা। একতরফা ভালোবাসাগুলো নিখুঁত হয়। সেখানে অপর পক্ষে থাকা মানুষটার প্রতি রাগ অভিমান ক্ষোভ থাকে না, কারণ অপর পক্ষের মানুষ তো জানতেই পারে না কেউ তাকে ভালোবেসেছে আড়ালে। আর দুপক্ষের ভালোবাসায় থাকে অগাধ মায়া, অভিমান, এক্সপেকশন, অ্যাটেনশন। চিত্রা নামক রমণী দু রকম ভালোবাসার স্বাদ গ্রহণ করলো। প্রথমটা ছিল অপ্রাপ্তি আর দ্বিতীয়টায় আছে শেষ প্রাপ্তি। দোতলা বিশিষ্ট একটা বাড়ি, তার আশেপাশে রয়েছে একতলা বিশিষ্ট 4টি বাড়ি। বাড়ির সামনে বড় একটা উঠান। উঠানের এক পাশ ঘেঁষে সারি সারি সুপারি গাছ। উঠানের দক্ষিণ দিক থেকে ভেসে আসছে গরুর ডাক। বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে চিত্রা, রিয়া, তৃষ্ণা। দৃষ্টি সবার দোতলা বিশিষ্ট বাড়িটির দিকে। বাড়ির গায়ে জলজল করে লেখা আছে আহমেদ ভিলা। আহমেদ ভিলায় এসেছে ঘন্টা দুয়েক হলো। বাড়ির বড় সদস্যরা তাদের রুমে রয়েছে। রাফি, রায়ান টায়ার্ড হয়ে শুয়ে আছে রুমে।
লাঠির খটখট করতে করতে এগিয়ে আসছেন সজল আহমেদ, এই আহমেদ ভিলার কর্তা। চিত্রা এগিয়ে গেল সজল আহমেদের দিকে। সজল আহমেদের এক হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, দাদা ভাই, বাড়িটা কেমন চুপচাপ কেন? সজল আহমেদ নিজের বাড়ির পানে চাইলেন। কয়েক মাস আগেও বাড়িটার মানুষজন দিয়ে ভরপুর ছিল, আর এখন মানববিহীন, জনশূন্য প্রায়। ভারাক্রান্ত মন নিয়ে সজল আহমেদ বলে ওঠে, ইকবাল ইয়ামিনরা চলে গেছে মাস কয়েক আগে। ইকবাল ইয়াসমিন সম্পর্কে সজল আহমেদ ছোট ভাই সাজিদ আহমেদের ছেলে আর ছেলের মেয়ে। চিত্রা নির্মিষ চোখে চেয়ে রয় দাদার দিকে। চলে গেছে কেন? ইকবালের মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। মেয়েটা পড়ালেখার জন্য পায় জমিয়েছে রাজশাহী শহরে। ওখানে চাচা একা কি আপুকে সামলাতে পারবে? সে তো কাজে চলে যাবে, আপু তো একা একা থাকবে। সেটা ইকবালই ভালো জানে। মা মরা মেয়েটা না জানি কিভাবে আছে সেখানে। কথা হয় না তোমার তাদের? হয়েছিল 2 মাস আগে। তৃষ্ণা সজল আহমেদের সামনে এসে দাঁড়ায়, কোমরে হাত গুজে বলে, এই বুড়ো, আমাকে কি চিনো তুমি? সজল আহমেদ চশমাটা ভালো করে চোখে দিয়ে বলে, আমার ছোট গিন্নি না এটা। চিনেছো তাহলে? আসার পর থেকে এই গিন্নিটাকে একটু সময়ও দাওনি, ছেলে মেয়ে নিয়েই পড়েছিলে। চলো তাহলে আজ 3 গিন্নি নিয়ে ঘুরবো। রিয়া সজল আহমেদের দিকে তাকিয়ে বলে, দাদু আপনারা যান, রেমি ঘুমিয়েছে, উঠে আমায় না পেলে কাঁদবে, আমি না হয় পরে যাব একদিন। সজল আহমেদ সায় জানালো। তৃষ্ণা আর চিত্রাকে নিয়ে বের হলো গ্রামের রাস্তায়। সজল আহমেদের দুপাশে দুজন। তৃষ্ণা ফোন নিয়ে আশেপাশের প্রকৃতির ছবি তুলছে, আর চিত্রা মুগ্ধ হয়ে আশপাশটা দেখছে। পুরো মাঠটাকে এখন হলুদের রাজ্য মনে হচ্ছে। সরিষা ফুলের সৌন্দর্য অতুলনীয়। সজল আহমেদ তাদের সবজি খেতে এসে সবজি দেখাচ্ছে নাতনিদের। হরেক রকমের সবজি, ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, মরিচ, লাউ। দাদা ভাই, একটা লাউনি? চিত্রার কথা শুনে সজল আহমেদ বলেন, শুধু লাও কেন, যেটা নিতে ইচ্ছে করে নাও। চিত্রা বাঁধাকপির দিকে তাকিয়ে বলে, তাহলে আমি বাঁধাকপি নেই? সজল আহমেদ মুচকি হেসে বলে, নাও। তৃষ্ণা বাঁধাকপির সাথে সাথে ফুলকপি আর কয়েকটা টমেটো ছিঁড়ে নিল, আর চিত্রা দুটো লাউ নিয়ে বাড়ি ফিরল। বাড়ির ড্রয়িং রুমে বসে আছে রিয়া, রিমি আর সানজিদা বেগম। চিত্রা তৃষ্ণা বাহির থেকে হাত পা ধুয়ে রিয়ার পাশের সোফায় গিয়ে বসে পড়ে। সজল আহমেদের স্ত্রী সানজিদা বেগম পেঁয়াজুর প্লেট টি টেবিলে রেখে চিত্রা আর তৃষ্ণার উদ্দেশ্যে বলে, দিদিভাইরা নাও, খাও এগুলো। চিত্রা পেঁয়াজু নিয়ে মুখে নিতে নিতে বলে, দাদি, তোমাদের এই ভয় করে না দুজন মানুষ একা একা এত বড় বাড়িতে থাকতে? কেন ভয় করবে? না, এই যে এত বড় বাড়ি, কেউ নেই দাদা ভাই ছাড়া, ভয় হওয়ার কথা তো। না, ভয় করে না। তোমার দাদার লগে আমার বিয়ে হওয়ার পর থেকেই তো এই বাড়ি আমি থাকি। কত বছর হইয়া গেছে, ভয় করে না। আমি তো একা জীবনেও থাকতে পারতাম না ভয়ে। হ্যাঁ রে তৃষ্ণা, আমাগো তুষারে আইলো না যে।